আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ভিডিও। আপনারা দেখছেন বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি রয়েছি আপনাদের সাথে। সুপ্রিয় পরীক্ষার্থীবৃন্দ, আপনারা 2 জানুয়ারি 2026 সালে সহকারী শিক্ষক নিয়োগ প্রাইমারি যে পরীক্ষাটি রয়েছে সেটি পরীক্ষা আপনারা দিবেন। তো পরীক্ষাটা দেওয়ার আগে আপনাদের কোন কোন বিষয়ে খেয়াল রাখা দরকার সেই সম্পর্কিত প্রায় আপনাদের জিজ্ঞাসিত প্রায় 13 থেকে 14টা প্রশ্ন আমি এখানে কিন্তু সিলেক্ট করে রেখেছি। এই প্রশ্নগুলোর ভিতরে যেটা রয়েছে, এনআইডি কার্ড আপনি কীভাবে নেবেন, ফটোকপি নিলে চলবে কিনা, আপনাকে মূল এনআইডি কার্ড নিতে হবে কিনা, তারপরে কত পেলে আপনি টিকতে পারেন, এরপরে ওএমএ শিটটা কেমন হবে, প্রশ্নভাষার সম্ভাবনা কেমন, ইত্যাদি বিষয়ে ভাইবা কবে হবে এবং ইত্যাদি সকল বিষয়ে আলোচনা করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। তাই আমি বলবো, যদি আপনি পরীক্ষার্থী হয়ে থাকেন তাহলে 5টা মিনিট সময় নষ্ট করে হলেও আজকের এই ভিডিওটি দেখার একটুখানি চেষ্টা করবেন, কেননা এর মাধ্যমে কিন্তু আপনি বুঝে যাবেন যে আপনাকে আসলে কি করতে হবে কি করতে হবে না। তো দেখেন, প্রথমত হচ্ছে আপনি যখন পরীক্ষাটা দিতে যাবেন, যখন আপনাকে চেকিং করে ভেতরে ঢুকানো হবে, প্রথম যে বিষয়টি আপনার চেক করা হবে সেটা হচ্ছে এনআইডি কার্ড। এখন আপনারা অনেকেই কি করবেন, অনেকেই যেটা করবেন যে এনআইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। হ্যাঁ, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কেন্দ্র আপনাকে এটা কনসিডার করে সেক্ষেত্রে আপনি ঢুকতে পারবেন, কিন্তু নিয়ম হচ্ছে আপনার যে মূল এনআইডি কার্ড সেটি নিয়ে যাওয়া, এবং সেটি যদি আপনি শো করেন তবে সবচেয়ে ভালো হয় এবং এক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রশ্ন বা দ্বিধা থাকে না। তাই আমি আপনাদেরকে পরামর্শ দিব, অবশ্যই আপনারা অরিজিনাল যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ডটি আপনারা পেয়েছেন সেই স্মার্ট কার্ডটি আপনারা নিয়ে যাবেন। এরপরে দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রযুক্তির ব্যবহার বা ডিভাইস পার্টি। ডিভাইস পার্টির আসলে কীভাবে সক্রিয় হয়, আপনার আমার চোখের সামনে কিন্তু এটা সক্রিয় হয়। তো আমরা যদি একটুখানি বুঝতে পারি আমরা সেটা ওদেরকে জানাবো। তবে এবার ডিভাইস পার্টি খুব একটা সুবিধা করতে পারবে না, বা প্রযুক্তির যে অপব্যবহার সেটি তারা খুব বেশি সুবিধা করতে পারবে না, এটা যদি আমি বলি। তারপরেও তাদের নানান ধরনের কৌশল থাকে, প্রতিনিয়ত তারা নিজেরাই আপডেট হয়। তো এবার যেহেতু বুয়েট একটি সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষা নেওয়ার চেষ্টা করতেছে, যেখানে প্রায় আমাদের পরীক্ষার্থীদেরকে ঢুকতে হবে 8:30টার ভেতরে বা 9টার ভেতরে তাদের অবশ্যই কেন্দ্রে পৌঁছাইতে হবে। 9টার পরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। তো ওই সময় তাদের হাজিরা থেকে শুরু করে প্রতিটি বিষয় কিন্তু সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে, এবং প্রশ্নের যে লগ ইন কোড সেটি কিন্তু বুয়েটের কর্তৃপক্ষের হাতে থাকবে, এবং তারা ওই সেট কোড সব কিছু বিচার আচার করে তাদের পদ্ধতিতে পরীক্ষার কয়েক ঘন্টা বলতে কি আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে তারা কিন্তু প্রশ্ন প্রিন্ট দিয়ে দিবে, এবং ওই প্রিন্টেড প্রশ্ন গরম প্রশ্নে কিন্তু আপনারা পরীক্ষা দিতে পারবেন। সুতরাং ডিভাইস পার্টি এখানে আসলে কতটা সুবিধা করতে পারে, বিশেষত পরীক্ষার 1 ঘন্টা আগে গিয়ে সেটি একটি প্রশ্ন থেকে যায়। সেক্ষেত্রে আমি বলবো যে এবার যারা ডিভাইস পার্টি রয়েছেন, আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, যাদের পরিকল্পনায় রয়েছে যে আপনারা কানের ভেতরে কোনো মাইক্রোফোন বা অন্যান্য কোনো কিছু নিয়ে ঢুকবেন ভেতরে, আমি বলবো আপনারা একটু সতর্ক হয়ে যান। এইবার কিন্তু আপনারা বড় রকমের বাস খাবেন, আর এইবার ধরা খাইলে কিন্তু পরবর্তী সময় আর পরীক্ষা কোনোটাই দেওয়ার সুযোগ থাকবে না, এটা মনে রাখবেন। এরপর হচ্ছে প্রশ্নের ধরন কেমন হবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কেননা প্রাইমারির আমরা জানি যে আস্তে আস্তে গ্রেড উন্নতির দিকে যাচ্ছে। সেই হিসেবে যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে পরীক্ষার প্রশ্ন গতানুগতিক আগে যেমন হতো এইবার কিন্তু তেমনটা হবে না। পরীক্ষায় একটু কঠিন প্রশ্ন হবে, এটা সত্য কথা, কিন্তু এমন কঠিন প্রশ্নও হবে না যেটা আপনারা পারবেন না। কেননা 13তম গ্রেডের সচরাচর বুয়েট যেরকম পরীক্ষা নিয়ে থাকে আমরা দেখেছি, বিভিন্ন প্রশ্ন ব্যাংক আপনারা দেখতে পারেন, সেখানে প্রশ্নের ধরনটা আসলে কেমন হয় সেটা আপনারা দেখতে পারেন। একটু ডিপ আসবে কিন্তু অতটাও কঠিন প্রশ্ন আসবে না। তো প্রশ্নের ধরন মোটামুটি আপনার পারার মতোই আসবে, এতটুকু বলা যেতে পারে। এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রাইমারিতে কত পেলে টিকবেন। অর্থাৎ প্রাইমারিতে আপনি দেখা যাচ্ছে আপনার 90 মার্কের একটা পরীক্ষা হবে, 45 কিন্তু সর্বনিম্ন পাস মার্ক, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি 45-এর কম পান তাহলে আপনি অকৃতকার্য হবেন, আপনাকে র্যাঙ্কে থেকে কোথাও কোনো কিছু রাখা হবে না, একবার বাদ দিয়ে দেওয়া হবে। আর যদি 45-এর বেশি পেয়ে যান তবে সেক্ষেত্রে আপনার কাট মার্ক হিসেবে গণ্য হবে। তো এখানে দেখেন, এখানে এক এক জায়গায় এক এক ধরনের মার্কিংয়ের চাকরি হয়ে যায়, বিশেষত যারা গ্রামে থাকে বা গ্রামীণ পর্যায়ে বা উপজেলা পর্যায়ে, তাদের কিন্তু উপজেলা পর্যায়ে দেখা যাচ্ছে যে 55, 60, হ্যাঁ, বা 50 পেয়েও চাকরি হইতে পারে। আবার জেলা পর্যায়ে যেখানে কম্পিটিশন বেশি এবং সিট খুবই সামান্য কিন্তু কম্পিটিটর অনেক, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 70, 80 এরকম লাগতে পারে। বাট 70, 72 হইলে আপনার চাকরিটা কনফার্ম, আপনি যেখান থেকে হন না কেন, মানে আপনি উপজেলা থেকে হন বা জেলা থেকে হন, জেলা সদর থেকে যেখান থেকে হন না কেন, আপনি যদি 72 মার্ক বা 72 বলবো না, আমি আরও একটু কমায় রাখবো, 70 মার্ক যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আমি বলবো চাকরিটি আপনার। এরপরের প্রশ্ন হচ্ছে ভুল মার্কে কত কাটা যাবে। দেখুন, আগে কিন্তু ভুল মার্কে কাটা যেত 0.25, এখন কিন্তু কাটা যাবে 0.50। অর্থাৎ আপনি যদি 2টা প্রশ্ন ভুল করেন আপনার 1 মার্ক নেই, 2টা প্রশ্ন ভুল করলে আপনার 1 মার্ক থাকবে না।
তো এই চিন্তা ভাবনা করে প্রশ্নগুলো দাগাবেন সুন্দর করে। ওএমআর শিট পূরণ করার ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবলম্বন করবেন। যেখানে যেটা চাবে সেটা ঠিকঠাক মতো জায়গায় দিবেন, এবং বাংলায় যে 3টি বাক্য লিখতে বলবে এবং ইংরেজিতে যে 2টি বাক্য লিখতে বলবে সেটা অবশ্যই লিখবেন। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া চলবে না। যদি আপনি ওটা পূরণ না করেন তাহলে খুবই দুঃখজনক একটা সংবাদ আপনার জন্য অপেক্ষা করবে, কেননা আপনার খাতাটাই দেখা হবে না। তো এটা মাথায় রাখবেন। প্রশ্ন পাস হওয়ার সম্ভাবনা কতটুকু এটা তো বললামই। প্রশ্ন পাস হওয়ার সম্ভাবনা আগের থেকে অনেক কম, আবার বেশি। এখন কিভাবে বলবো বলুন? সাম্প্রতিক সময়ে একটা পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে যে প্রশ্ন পাস হয়ে গিয়েছে, তো সেই বিবেচনায় যদি আমি নেই, এবং এত তাড়াহুড়ো করে পরীক্ষা নেওয়া হচ্ছে যেটা আমি কোনোভাবেই ভালোভাবে আগেও নেইনি, এখনও নিচ্ছি না। সুতরাং আমি বলবো সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই সম্ভাবনা রুখে দেওয়ার সমস্ত প্রস্তুতিও ডিপিই বা বুয়েট কর্তৃপক্ষ নিয়ে রেখেছে বলে আমি মনে করছি। তো এরপর হচ্ছে পরীক্ষার কত মিনিট আগে যেতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এর প্রশ্নে কোনো হেলাফেলা করা যাবে না। বিশেষ করে আপনারা 8:30টার সময় কেন্দ্রে পৌঁছে যাবেন, এরকম একটা টাইম হাতে রেখে আপনারা রওনা হবেন। 8:30টার পরে আপনাদের বসতে বলবে এবং বসায় দিবে, এবং হাজিরা কিন্তু আপনাদের আগেই হয়ে যাবে। আগে যেমন পরে হতো, এবার সব কিছুই আগে হয়ে যাবে প্রথমত। আর দ্বিতীয় কথা হচ্ছে, এবার আপনার 8:30টার ভেতরে যখন পৌঁছাবেন, 9টার ভেতরে আপনাদের আসন গ্রহণ করতে হবে। 9টার পরে আর কোনো শিক্ষার্থীকে কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হবে না। সুতরাং পরীক্ষার টাইম হাতে নিয়েই তারপর আপনারা যাবেন। তারপরে প্রশ্ন হচ্ছে ভাইবা কবে হবে? ভাইবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদের পরীক্ষা হওয়ার পরের সপ্তাহে রেজাল্ট হয়ে যাবে, এতটুকু আশঙ্কা বা এতটুকু অনুমান করা যেতেই পারে, যেহেতু তাড়াতাড়ি সব কিছু নিচ্ছে এবং ইলেকশনের সামনে, সুতরাং তাড়াতাড়ি তারা এটা করার চেষ্টা করবে। যদি সব কিছু হিসেব করি তাহলে দেখা যাচ্ছে যে আপনার প্রাইমারি পরীক্ষা হওয়ার পরের সপ্তাহে যখন আপনার রেজাল্টটা দিয়ে দিবে, চূড়ান্ত রেজাল্ট, তারপরেই কিন্তু ভাইবা শুরু হয়ে যাবে সিরিয়ালি। যদিও এবার 2 ধাপ একসাথে পরীক্ষা হচ্ছে, একটু সময় লাগবে, কিন্তু ভাইবা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। তো ভাইবা নিয়ে এখন আপনারা চিন্তাভাবনা না করাই ভালো হবে। ভাইবা আপনাদের সবারই ভালো হবে। 5 মার্ক এমনিই পাবেন, ক্ষেত্র বিশেষে 7 মার্কই পাবেন, 7-8 মার্ক করে পাবেন 10-এর ভেতরে ইনশাল্লাহ। ও হ্যাঁ, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে আপনার ভাইভাতে ন্যূনতম পাস মার্ক হচ্ছে 5। যদি আপনি 5-এর কম পান সেক্ষেত্রে আপনি কিন্তু ফেল করে যাবেন, আপনার কোনো চাকরি হবে না। তো এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, বাট আমি এখন বলবো না, আমি একটু পরে বলবো, মানে পরীক্ষার পরে এই নিয়ে কথা বলবো। এরপরে হচ্ছে পরীক্ষার সময় বন্টন। পরীক্ষার সময় বন্টন করতে গেলে অনেকেই বলে যে গণিত পরে দাগাবেন, হ্যাঁ, কিন্তু আমি বলি, তাদের সাথে সুর মিলিয়ে বলি যে গণিত পরে দাগাবেন। অনেকে যারা বলেন যে গণিত আগে দাগানো ভালো হবে, আমি তাদের পক্ষে নই। আমি সবসময়ের জন্য গণিত শেষে দাগানোর পক্ষে। বিশেষত আপনার প্রথম যেগুলো হবে 110% কনফিডেন্স থাকবে, সেগুলো আগে সুন্দর করে দাগিয়ে নেবেন, এরপর আপনি অন্যগুলোর দিকে খেয়াল করবেন। সফটওয়্যার পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেটি তো অবশ্যই একটু আগে বললামই, এবং ডিভাইস পার্টিদের জন্য দুঃসংবাদ রয়েছে, এগুলো আমি বলে দিলাম। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। তবে আমি বলবো আপনাদের যা প্রিপারেশন নিয়েছেন অতটুকুই। এখন নতুন করে আর হতাশা আপনাদের মাথায় আমি দিতে চাচ্ছি না, যে প্রশ্ন কঠিন হবে, এটা হবে না, ওটা হবে না ইত্যাদি বলে আপনাদের মাথা আমি খারাপ করতে চাচ্ছি না। যতটুকু পরিস্থিতির মাধ্যমে আপনার প্রিপারেশন নিয়েছেন ততটুকুর মাধ্যমে নিয়ে নিন। তো এই ছিল মোটামুটি আপনাদের কয়েকটি প্রশ্নের অ্যান্সার। আশা করছি আপনারা উত্তরগুলো পেয়ে গিয়েছেন। আপনাদের পরীক্ষা সুন্দর এবং ভালো হোক এই কামনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।